শ্যামলতলী নামে একটি গ্রামে বাস করত হারায়ণ সেন। সে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সেই গ্রামে থাকতো। হারায়ণ ছিল একজন দুধ বিক্রেতা। তার নিজের গরুর দুধ বিক্রি করে সংসার চালাতো। এভাবে তাদের দিন যাচ্ছিল। খা খা, খেয়ে আমায় বেশি করে দুধ দিবি। হ্যাঁ গো, আমার রান্না হয়ে গেছে, এসো খাবার খেয়ে নাও। ঠিক আছে, চলো। এরপর হারায়ণ খাবার খেতে বসে আর খাবার খেয়ে গরুর দুধ ছেঁকে নেয়। এরপর সেগুলো সাইকেলে করে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে থাকে। দুধ নেবে? দুধ, খাঁটি দুধ, 20 টাকা কেজি। আসুন আসুন। ও দাদা, এদিকে আসুন। এই দুধগুলো ভালো হবে তো, নাকি জল মিশিয়ে নিয়ে এসেছেন? আরে দিদি, কি যে বলেন! জল মেশানো দুধ বিক্রি করলে কি আর আমার সংসার চলবে? এই যে আমার গরুর দুধ, একদম খাঁটি। ঠিক আছে, তাহলে আমায় 1 কেজি দিন। এরপর মহিলাটি হারায়ণের কাছ থেকে 1 কেজি দুধ নিল। এভাবে হারায়ণ সারাদিন দুধ বিক্রি করতে লাগলো। অন্যদিকে হারায়ণের ছেলে রামু ছিল অনেক দুষ্টু। সে সারাক্ষণ তার বন্ধুদের সাথে আড্ডা দিত। মা, ও মা, খেতে দাও তো, বড্ড খিদে পেয়েছে। সারাদিন বন্ধুদের সাথে ঘুরে এখন নবাবের ছেলে খেতে এসেছি। বলি, পড়াশোনা কি করতে হবে না নাকি? সময় হলে এই পড়াশোনা আমি করে নিব, এ নিয়ে তোমার আর চিন্তা করতে হবে না। সময় আরো কবে হবে শুনি? হবে যা হবে, এবার খেতে দাও। হাত মুখ ধুয়ে আয়, তোকে খেতে দিচ্ছি। এরপর রামু হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেয়। সেই গ্রামে ছিল বিশাল বড় একটি আম গাছ। তার আশেপাশে ছিল বাঁশবাগান। দিনের বেলা সেখানে সবাই আড্ডা দিলেও রাতের বেলা সেখানে কেউ যেত না। রাতের বেলা সেখানে নাকি ভূত দেখা যেত। আর এই খবর হারায়ণের ছেলের কানে পৌঁছে গেল। কি রে, শুনেছিস? ওই বাঁশবাগানে নাকি ভূত আছে, আর সেই ভূত নাকি রাতে দেখা যায়। এটা তো আমি আগে থেকেই জানতাম, আমার বাবা আমায় বলেছিল। হ্যাঁ, আর আজ আমি জানতে পেলাম। তবে তোরা যাই বলিস, আমার এটা একদম বিশ্বাস হয় না। আরে, এটা একদম সত্যি। বাবাও নাকি একদিন সেখানে থাকা ভূতগুলোকে দেখেছিল। এই জন্য তো রাতের বেলা সেখানে আর কেউ যায় না। তাহলে চল, আমরাও একদিন ভূতগুলোকে দেখে আসি। কি সব বলছিস তুই? ভূত দেখবি মানে? তোর মাথায় কি ঠিক আছে? হ্যাঁ, আমার মাথায় ঠিকই আছে। তুইও আমার সাথে ভূত দেখতে যাবি? না না বাবা, আমার অনেক ভয় লাগে। আমি এসবের মধ্যে নাই। আমি তোর সাথে যেতে পারবো না। ঠিক আছে, তোকে যেতে হবে না, আমি একাই যাব। কথা বলে রামু বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে তার মা রান্না করছে। হ্যাঁ যা, আমি আজ রাতে এক জায়গায় যাব। কোথায় যাবি রে বাবা? বাঁশবাগানে। বাঁশবাগানে মানে? তুই জানিস না ওখানে ভূত আছে? না না, ওখানে যাওয়া যাবে না। আরে মা, আমি তো ভূত দেখতেই যাব। দেখে আসি ভূত দেখতে কেমন হয়। আজে বাজে চিন্তা না করে পড়তে বস। এরপর রামু ঘরে চলে গেল। রাতের বেলা সবাই একসাথে খাবার খেয়ে নিল। এরপর শুয়ে পড়ল। তখনই রামু কাউকে কিছু না বলে সেই বাঁশবাগানের দিকে যেতে লাগলো। চারদিকে অন্ধকার, কুকুরের আওয়াজ ও ঝিঝি পোকার শব্দ হতে লাগলো। রামু কিছুটা ভয় পেতে লাগলো আর আস্তে আস্তে বাঁশবাগানের কাছে চলে এলো। আজ আমাকে দেখতেই হবে, এখানে কোথায় ভূত আছে। রামু গাছের উপরে তাকালো। দেখতে পেল উপর থেকে অনেক আলো দেখা যাচ্ছে। আর তখনই একটি ভূত এসে রামুর সামনে দাঁড়ালো। আহ কিরে বেটা রামু, তুই এখানে কি করছিস? নিজের জীবনের ভয় কি করিস না নাকি? এত তাড়াতাড়ি মরতে এলি যে?
তুমি কি ভূত? কেন রে, আমায় দেখতে কি তোর মায়ের মতো লাগছে নাকি? হ্যাঁ, এবার চল, তোকে সবার সামনে নিয়ে যাই। এবার আমার কি হবে? আমি যে সত্যি সত্যি ভূতের কবলে পড়ে গেলাম। এক কাজ করি, অজ্ঞান হওয়ার নাটক করি। এরপর সেই ভূতটি রামুর দিকে আসতে লাগলো, আর তখনই রামু অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে যা, এ তো মনে হয় মরে গেছে। না না, মরা মানুষের মাংস খাওয়া যাবে না। এ কথা বলে ভূতটি সেখান থেকে চলে গেল। ভূতটি চলে যাওয়ার পর রামু সেখান থেকে পালিয়ে বাড়িতে এলো। পরদিন সকালবেলা। কিরে রামু, এখনো ঘুম থেকে উঠছিস না যে? কিরে ওঠ। এ কি, তোর শরীরে যে অনেক জ্বর, এত জ্বর এলো কি করে? মা, কাল আমি বাঁশবাগানের ভূত দেখেছিলাম। কি ভয়ানক দেখতে ছিল। আমাকে বাঁচাও মা, ওই ভূত যে আমাকে মেরে ফেলবে। তোকে না বললাম বাঁশবাগানে না যেতে? দেখলি তো কি হলো এবার? আমি আর কখনো ওখানে যাব না মা। ঠিক আছে, তুই শুয়ে থাক। এ কথা বলে রামুর মা বাহিরে চলে গেল। আর এভাবেই অনেক দিন চলে গেল। একদিন রামুর বাবা হারায়ন দুধ বিক্রি করে বাড়ির দিকে আসতে লাগলো। এ কি, আমি কোন রাস্তা দিয়ে এলাম? এ যে বাঁশবাগানের রাস্তা। এবার আমি এই রাস্তা দিয়ে যাব কি করে? অনেক দূর তো চলে এসেছি, এবার তো ফিরে যেতেও পারছি না। না না, মনে হচ্ছে এই পথ দিয়েই আমাকে যেতে হবে। ভগবান, আজকের মতো ভূতের হাত থেকে আমায় বাঁচিয়ে নিও। এ কথা বলে হারায়ন জোরে সাইকেল চালিয়ে সে বাঁশবাগানের সামন দিয়ে যেতে লাগলো। আরে আরে, এ বেটা তো অনেক জোরে সাইকেল চালাচ্ছে। দাঁড়া, এবার একে যে উচিত শিক্ষা দিতে হবে। তাড়াতাড়ি করে এই বাঁশবাগান পার হতে পারলেই বাঁচি বাবা। অন্যদিকে সে ভূত এসে হারায়নের সাইকেলের পিছনে বসে পড়লো, আর হারায়ন বাঁশবাগান পার হয়ে গেল। এবারের মতো ভগবান আমায় বাঁচিয়ে দিয়েছে। তখনই সে ভূতটি তার হাত হারায়নের কাঁধে রেখে দিল। এ এ আবার কাকার হাত রে বাবা? হারায়ন সাইকেল থামিয়ে পিছনে তাকালো। ভূত! ওরে বাবা, বাঁচাও! হারায়ন পালিয়ে যেতে ধরে, আর সে ভূতটি তাকে ধরে ফেলে আর গলায় কামড় বসিয়ে দেয়, আর হারায়নকে মেরে ফেলে। তাজা মানুষের রক্ত, কি যে মজা! রাত কেটে যায়। সকাল হতেই রামু ও তার মা হারায়নকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। মনে হয় সেই ভূতটি আমায় খেতে না পেয়ে বাবাকে খেয়ে ফেলেছে। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। এরপর থেকে গ্রামের প্রতিটা মানুষ আরো সচেতন হয়ে ওঠে। নিঝুমপুর গ্রামে বকুল নামের এক লোক বাস করত। তার আপন বলতে কেউ ছিল না, সবে মাত্র পড়াশোনা শেষ করেছে। একদিন, ধুর বাবা, একা একার কত কাজ করব। আমাকে রেঁধে খাওয়ানোর মতো কেউ নেই। আর এই রোজ রোজ কাপড় কাচা, উফ, কি যে অসহ্য। বকুল নিজের কাপড় কাচতেছিল আর বকবক করছিল। তখনই সেখানে তার বন্ধু শ্যামল আসে। কিরে বকুল, একা একা কি বকবক করছিস? আর বলিস না, আমার কষ্ট কে আর বোঝে। তা তুই এত সেজে গোজে কোথাও যাবি নাকি? হ্যাঁ রে ভাই, পড়াশোনা তো শেষ, তাই শহরে চাকরির জন্য যাব। তুইও চল আমার সাথে। একা একা এই গ্রামে কি করবি? না রে ভাই, আমি যাব না। আমার বাবা মা নেই তো কি হয়েছে? এই বাড়িতে আমার বাবা মায়ের ছোঁয়া আছে।
গ্রামে সবাই আমার আপনজন। এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। দেখ, যেটা ভালো বুঝিস, কখনো শহরে গেলে আমার কাছে আসিস। আমি চললাম, অনেকটা পথ হেঁটে যেতে হবে। এরপর শ্যামল সেখান থেকে চলে যায়। এভাবে বকুলের দিন কাটতে থাকে। একদিন বকুল বাজার করার জন্য বের হয় আর রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবতে থাকে। এভাবে আর কতদিন চলবো? কাজ তো কিছু একটা করতেই হবে, কিন্তু কি কাজ করব বুঝতেই পারছি না। কি কাজ করা যায়? এভাবে বকুল কিছুক্ষণ ভাবতে থাকে আর ওর মাথায় একটা বুদ্ধি এসে যায়। আমাদের গ্রামে তো চলার মতো কোনো যানবাহন নেই, সবাই পায়ে হেঁটেই চলাচল করে। আমি তো একটা অটো রিক্সা কিনতে পারি, তাহলে তো সবাই খুব সহজেই চলাচল করতে পারবে। কিন্তু আমার কাছে তো পর্যাপ্ত টাকা নেই। এক কাজ করি, গ্রামের মোড়লের কাছে কিছু টাকা ধার নেই। এরপর বকুল গ্রামের মোড়লের বাসায় যায়। মোড়ল মশাই, মোড়ল মশাই, বাড়িতে আছেন? কে কে ডাকছে? ও বাবা বকুল, তা কি মনে করে আমার বাড়িতে আসলে বাবা? মোড়ল মশাই, আমার কিছু টাকা ধার লাগবে, আপনি কি আমাকে দিবেন? কিছুদিনের মধ্যেই পরিশোধ করে দিব। তা না হয় দিলাম, তা বাবা তোমার তো কিছুই নেই, টাকা না দিতে পারলে আমি কি করব? মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি টাকা পরিশোধ করে দিব। এরপর মোড়ল মশাই বকুলকে টাকা ধার দেয় আর বকুল সেই টাকা দিয়ে একটা অটো রিক্সা কিনে আনে। ব্যাস, একটা কাজ শেষ, অটোটা কিনে ফেললাম। এখন আগে টাকা আয় করে মোড়লের টাকা শোধ করতে হবে। এরপর বকুল কিছু খাবার খেয়ে অটোটা নিয়ে বেরিয়ে পড়ে। কি বাবা বকুল, এটা তুমি কি কিনেছো? কাকিমা, এটা একটা অটো রিক্সা, এটাতে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। ও তাই নাকি বাবা, আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসো তাহলে। এরপর বকুল গীতাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আসে। এভাবে বকুল গ্রামের সবাইকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেয়। সবাই অনেক খুশি হয়ে তাকে বেশ টাকাও দেয়। বাবা মা, তোমাদের দোয়ায় আমি একটা কাজ করতে পারছি। যাই, এখন আমি বাড়িতে চলে যাই। এরপর বকুল বাড়িতে চলে যায়। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। একদিন বকুল অটো চালাতে চালাতে বেশ রাত করে ফেলে। সে রাতে অটো নিয়ে বাসায় ফিরছিল। আজ অনেক দেরি করে ফেললাম, তাড়াতাড়ি বাড়িতে যাই। মনে হচ্ছে কেউ যেন সামনে দাঁড়িয়ে আছে। বকুলের অটোর সামনে সুন্দর এক রমণী দাঁড়িয়ে ছিল। এই অটো, দাঁড়াও। এত সুন্দর মেয়েকে দেখে বকুল পুরো অবাক হয়ে যায় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই যে ভাই, কি দেখছেন? আমাকে একটু পৌঁছে দিন না। জি বলেন। আজব লোক, আমাকে একটু পৌঁছে দিন না। কোথায় যাবেন? গাবতলী। ঠিক আছে, উঠে পড়ুন। এরপর বকুল সেই মেয়েটাকে নিয়ে যেতে থাকে আর সে মনে মনে বলতে থাকে, মেয়েটাকে কি জিজ্ঞেস করব তার নাম কি? না থাক, কিছু যদি মনে করে, না বলেই ফেলি। আচ্ছা আপামনি, এত রাতে কোথায় যাচ্ছিলেন? কলেজ থেকে ফিরতে লেট হয়ে যায়। আমি প্রতিদিন এত রাতে বাসায় ফিরি। এত রাতে? ঠিক আছে, আমি শর্টকাট মন্দিরের সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আপনার বাসায় সবাই চিন্তা করছে। না না, মন্দিরের সামন দিয়ে আমি যাব না, আপনি সোজাই চলুন। এরপর বকুল মেয়েটিকে নিয়ে সোজায় যেতে থাকে।
কিছুক্ষণ দুজনে চুপ থাকার পর বকুল আবার কথা বলে। আচ্ছা আপামনি, আমি কি আপনার নাম জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমার নাম রূপবতী। আর আমার নাম বকুল। আপনি কোন ক্লাসে পড়েন? আপনি এত গম্ভীর কেন? এরপর মেয়েটি আর কোনো কথাই বলে না, কেমন যেন ফুতুরে ফুতুরে। এদিকে বকুল বেশ চিন্তায় পড়ে যায়। এত রাতে একটি মেয়ে বাহিরে, রাস্তা একদম ফাঁকা, একটা মানুষও নেই। মেয়েটি হঠাৎ কথা বলে ওঠে। এই যে ভাই, সামনেই আমার বাসা। উফ বাবা, এত জোরে কেউ বলে? আমি তো চমকেই উঠেছিলাম। আচ্ছা ঠিক আছে। এরপর বকুল মেয়েটিকে তার বাসার সামনে নামিয়ে দেয়। আপনি দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। এরপর মেয়েটি বাসায় যায়। প্রায় 10 মিনিট হয়ে যায়, মেয়েটির ফেরার কোনো নামই নেই। এরপর বকুল তার বাসায় যায়। কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? কে কে ডাকছে? কে তুমি বাবা? রূপবতী নামের একটি মেয়ে 10 মিনিট আগে আমাকে দাঁড় করে রেখে এসেছে। উনি টাকা নিতে এসে খোঁজই নেই। আমার ভাড়াটা দিলে চলে যাব। কি বলছো বাবা? এই বাসাতে তো কেউ থাকে না। আমি বাসাটা পাহারা দেই। এই দেখো তো, ছবির মেয়েটি নাকি? হ্যাঁ হ্যাঁ চাচা, এই মেয়েটি। এই মেয়েটি তো অনেক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে পরিবার সহ মারা গেছে। মাঝে মাঝে অনেক রাতে মেয়েটিকে দেখা যায়। কি বলছেন এসব? তাহলে তাহলে কি উনি? বকুল মনে অনেক কষ্ট পায়। আসলে তার শেষ রাতের যাত্রীটি ছিল একটি মেয়ের আত্মা, যে বকুলকে দেখা দিয়েছিল। আর বকুল সেই মেয়েটিকে দেখার পর তার মনে এক প্রকার ভালো লাগা তৈরি হয়েছিল। কদমতলী গ্রামে এক মোড়ল তার স্ত্রী সন্তান নিয়ে বাস করত। মোড়লের মেয়ে বেশ বড় হয়েছে, দেখতে যেমন সুন্দর তেমনি ভদ্র নম্র একটি মেয়ে। তার নাম ছিল কৈশালী। একদিন কৈশালী তার বাবাকে বলে, বাবা, ও বাবা, আমাদের পাশের গ্রামে শীতের মেলা হচ্ছে, আমাকে নিয়ে চলো না। আরে মা, আমি কিভাবে যাই বলতো? আমার যে একটুও সময় নেই। এই কথা শুনে কৈশালীর মনটা খারাপ হয়ে যায়। সে বলে, আসলে বাবা, তুমি আমাকে ভালোই বাসো না, তাই তো আমাকে কোথাও নিয়ে যাও না। দেখো পাগলি মেয়ের কথা, আমার রাজকন্যার জন্য এক রাজপুত্র আসবে, আর সে আমার মেয়ের সকল ইচ্ছাই পূরণ করবে, বুঝেছিস? বাবা, তুমি এসব কথা রাখো তো, আমি কখনো বিয়েই করব না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। হা 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 হা, পাগলি মেয়ে আমার। এভাবেই মোড়লের মেয়ে আর মোড়লের সুন্দরভাবে দিন কাটছিল। মোড়ল তার মেয়েকে অনেক ভালোবাসতো। মেয়ে যেহেতু বড় হয়েছে, অন্যের ঘরে তো পাঠাতেই হবে, তাই মোড়ল তার মেয়েকে বিয়ে দিতে চায়। কি গো, আমাদের মেয়ে তো বড় হয়েছে, এখন তো ওকে বিয়ে দিতে হবে, তুমি কি বলো? হ্যাঁ গো গিন্নি, আমিও তাই ভাবছি। আমাকে তো অনেকেই বলে রেখেছে। আচ্ছা গিন্নি, কাল মেয়েকে দেখতে আসবে, তুমি সবকিছুর ব্যবস্থা করে রাখিও। পরের দিন কৈশালীকে দেখতে পাত্রপক্ষ আসে। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না দাদা, আমাদের কোনো সমস্যা হয়নি। কৈশালীর হবু শাশুড়ি ছিলেন অনেক লোভী। তিনি মোড়লের বাসায় এসে মনে মনে ভাবে, বাবা, এই বাড়িতে রতনের বিয়ে হলে তো আমাদের কপাল খুলে যাবে। আমি এই বাড়িতেই রতনের বিয়ে দিব। তাহলে কথায় আসি, মেয়ে আপনাদের কেমন লেগেছে? মেয়ে তো আমার খুব পছন্দ হয়েছে, একেবারে সোনার টুকরা। আজই পাকা কথা সেরে ফেলি।
কি বলেন বিআই সাহেব? হা হা হা, হ্যাঁ হ্যাঁ, ছেলে একদম রাজকুমার। কি বলো গিন্নি, তোমার কোনো আপত্তি আছে? এরপর খুব ধুমধামে কৈশালী আর রতনের বিয়ে হয়। বৌমা, বৌমা। জি মা, বলেন আপনার কি কিছু লাগবে? হ্যাঁ মা, বাসার পিছনে পুকুর আছে, কলসিতে পানি ভরে আনো তো। এরপর কৈশালী কলস নিয়ে পুকুর পাড়ে যায়। বাহ, ভারী সুন্দর জায়গা, আমি রোজ পুকুর পাড়ে বসে থাকবো। কৈশালী যখন এসব বলছিল তখনই তার পিছনে কে যেন আসছিল। যেই না কৈশালী পিছনে ঘোরে, সে কিছুই দেখতে পারে না। মনে হলো কেউ আমার পিছনে ছিল। সে যাই হোক, পানি নিয়ে যাই। কৈশালী পানি নিয়ে যখনই যেতে ধরে, তার সামনে দিয়ে খুব দ্রুত কি যেন একটা যায়, আর কৈশালী ভয়ে অজ্ঞান হয়ে যায়। এই বউয়ের যে কি হলো, ডাক্তার দেখাতে হবে। যা বাবা রতন, তুই ডাক্তার ডেকে নিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে। এরপর রতন রাতে স্ত্রীকে ডাক্তার দেখায়। কৈশালী সুস্থ হয়ে যায়। একদিন অনেক দিন থেকে সাজি না, আজ একটু সাজগোজ করি। এ কথা বলার পর কৈশালীর পিছনে আবার শব্দ হয়। কে কে ওখানে? কে আপনি? কৈশালী একটা সাদা কাপড় পরা মেয়েকে দেখতে পায়, আর তার পিছন পিছন পুকুর পাড়ে আসে। কে? দাঁড়ান বলছি। সাদা কাপড় পরা মেয়েটি দাঁড়িয়ে যায়। যেই না কৈশালীর দিকে তাকায়, ভূত ভূত ভূত। ভয় পেও না, তুমি ভয় পেও না। ভূত, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি ভয় পেও না। তোমার সাহায্য আমার যে বড্ড প্রয়োজন। আমাকে তুমি সাহায্য করলে আমি তোমার কিচ্ছু করব না। সাহায্য? কি সাহায্য? এ কথা বলতেই রতন পিছন থেকে কথা বলে ওঠে। কৈশালী, তুমি এ সময়ে পুকুর পাড়ে কি করছো? চলো, ঘুমাবে চলো। এভাবেই সেদিনের রাতটি কেটে যায়। অন্যদিকে কৈশালীর মনে অনেক প্রশ্ন জাগে। সে ওই ভূতের সাথে দেখা করার অপেক্ষায় থাকে। হঠাৎ তার রুমে সে ভূতটি আসে। ভূত তুমি? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, আমি জানতে চাই কে তুমি। আমি নন্দিনী, আমি রতনের প্রথম স্ত্রী। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি গরিব ঘরের মেয়ে বলে আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করত। বাবার বাসা থেকে কিছু আনতে পারেনি বলে রতনের মা রতনকে আমার বিয়ে দিতে চায়। রতন চাকরির কারণে শহরে ছিল, আর ওই লোভী শাশুড়ি আমাকে পুড়িয়ে মেরে ফেলে। কে? তুমি সত্যি বলছো দিদি? এরা এত খারাপ, তোমাকে এত নির্মমভাবে হত্যা করেছে? হ্যাঁ, আমি প্রতিশোধ নিতে চাই। আমি প্রতিশোধ না নিতে পারলে আমার আত্মা কখনো মুক্তি পাবে না। তুমি আমাকে সাহায্য করো। হ্যাঁ দিদি, আমি তোমাকে সাহায্য করব। এরপর ভূতে কৈশালীর রূপ ধারণ করে। বৌমা, ও বৌমা, কোথায় তুমি? সবজিগুলো একটু কেটে দাও। এই যে মা, এই যে আমি। সে কে বৌমা? তুমি এভাবে কথা বলছো কেন? মা, আমাকে চিনতে পারছেন? মা, আমি এ কি বড় বৌমা? তুমি তুমি কোথা থেকে এলে? হ্যাঁ মা, আমি প্রতিশোধ নিতে এসেছি আমি। বড় বৌমা, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও, মেরো না আমাকে। ক্ষমা? মরে বা তুই। এ কথা বলেই ভূতটি তার শাশুড়ির গায়ে আগুন লাগিয়ে দেয়। মরে গেলাম রে, বাঁচাও। এরপর কৈশালীর শাশুড়ি পুড়ে মারা যায়। রতন অনেক ভেঙে পড়ে। কৈশালী রতনকে বলে, রতন, নন্দিনীকে? ইয়ে মানে আমার প্রথম স্ত্রী। তুমি তার নাম জানলে কিভাবে?
এরপর কৈশালী রতনকে সব কথা বলে। ঠিক তখনই ওদের ওখানে ভূতটির সাদৃশ্য হয়। হ্যাঁ রতন, কৈশালী ঠিক কথাই বলেছে। তোমার মা আমাকে মেরে ফেলেছে, আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। এখন আমার যাওয়ার পালা। ভালো থেকো তোমরা। নন্দিনী, তুমি যেও না, তোমাকে আমি অনেক খুঁজেছি, যেও না তুমি নন্দিনী। এরপর ভূতটি চলে যায়। রতন আর কৈশালী একাই দুজন দুজনের পাশে থেকে সারা জীবন কাটিয়ে দেয়। অনেকদিন আগের কথা, একটি গ্রামে এক বুড়ি থাকতো। সে একাই একটি বাড়িতে থাকতো। সেই বুড়ি ছিল অনেক বড় লোক আর অনেক কিপটেও ছিল। কাউকে কখনো সাহায্য করতো না। সে একাই রান্না করে খেত। একদিন রাতের বেলা, যাই রান্নাটা করেই ফেলি, খুব খিদে পেয়েছে। বুড়ির একটি ছোট রান্নাঘর ছিল। বুড়ি সেই রান্নাঘরেই রান্না করত। তারপর সেই বুড়ি রান্নাঘরে চলে গেল আর রান্না করতে লাগলো। বাবা, রান্নাটা বেশ দারুণ হয়েছে। যাই ঘরে গিয়ে খাবারটা খেয়ে নেই। এই বলে সেই বুড়ি খাবার খেয়ে নিল আর তারপর ঘুমিয়ে পড়লো। আর সে বুড়ির বাড়ির গাছে একটি শাকচুন্নি থাকতো। সে সেখানে 2 বছর থেকে থাকতো। আর একদিন শাকচুন্নি বলতে লাগলো, আরে এই বুড়ি তো দেখছি অনেক কিপটে, কখনো কাউকে সাহায্য করে না। এই বুড়িকে তো একটু ভয় দেখাতেই হয়। এই বলে শাকচুন্নি সেই বুড়ির বাড়িতে গেল আর রান্নাঘরে ঢুকে পড়লো আর ওখানেই থাকতে লাগলো। কাল সকালে যখন বুড়ি রান্না করার জন্য আসবে, তখনই সেই বুড়িকে ভয় দেখাতে হবে। এই বলে শাকচুন্নি সেখানেই থাকলো। পরদিন সকালবেলা বুড়ি রান্না করার জন্য রান্নাঘরে গেল। তখনই শাকচুন্নি বলতে লাগলো, কি রে বুড়ি, আজকে রান্না করবি? আরে কে কথা বলে? আরে বুড়ি, পিছনে তো তাকা, তাহলে তো দেখতে পারবি কে কথা বলছে। এ কথা শুনে বুড়ি পিছনে তাকালো। তখনই শাকচুন্নিকে দেখতে পেল আর দেখার সাথেই অজ্ঞান হয়ে গেল। তখন শাকচুন্নি বলতে লাগলো, আরে আরে, এ দেখি আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল, এখন আমি কি করব? এই বলে শাকচুন্নি বুড়িকে তার ঘরে নিয়ে গেল আর তারপর সেই গাছে গিয়ে বসে পড়লো। এভাবেই অনেকদিন চলে গেল। একদিন সেই বুড়ির সন্তান চলে এলো। মা মা, এই দেখো আমরা চলে এসেছি। আরে তোরা চলে এসেছিস, খুব ভালো করেছিস। আজকে থেকে তোরা এখানেই থাকবি। হ্যাঁ মা, আজকে থেকে আমরা এখানে থাকবো। তুমিও এখন অনেক অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছিস। এভাবেই কিছুদিন চলে গেল আর সেই শাকচুন্নি এভাবেই সেই গাছের ডালেই থাকতে লাগলো। একদিন সেই বুড়ির ছেলেগুলো বলতে লাগলো, ভাইয়া, আমরা এখানে আর কতদিন থাকবো? আরে আর বেশি দিন থাকবো না। মায়ের এই বাড়িটুকু বিক্রি করব, আর সেই টাকা নিয়ে তুই আর আমি ভাগ করে নেব। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমারও টাকার খুব প্রয়োজন এখন। বাড়িটা তাড়াতাড়ি বিক্রি করে দিতে হবে। তারা 2 ভাই বোনের সব নিয়ে কথা বলতে লাগলো। তখনই সেই শাকচুন্নি এসব কথা শুনতে পেল আর বলল, ও তাহলে এই ব্যাপার। এই বুড়ির ছেলে মেয়ে দুটো তো অনেক খারাপ। এই বুড়ি সব সম্পত্তি নিতে যাচ্ছে। না না, এটা আর কখনোই হতে দেওয়া যাবে না।
সব সম্পত্তি নিয়ে নিলে তো এই বুড়ি অনেক অসহায় হয়ে পড়বে। আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে শাকচুনি বুড়ির রান্নাঘরে ঢুকলো আর বলল, আমি এখন থেকে এই রান্নাঘরেই থাকবো, তাহলে ওদের সব কথা শুনতে পারবো। তারপর থেকে শাকচুনি বুড়ির রান্নাঘরে থাকতে লাগলো আর সব কাহিনী শুনতে লাগলো। আমরা তাহলে কালকে মাকে বলবো, আর এই জায়গাটুকু বিক্রি করার কথা বলতে হবে। এই বলে তারা সেদিন রাতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা, মা, তোমার এই বাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে। তোমার এই বাড়িটা বিক্রি করলে কেমন হয় বলো তো? আর এটা বিক্রি করার পর তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। এসব তুই কি বলছিস বাবা? এই বাড়ি তুই বিক্রি করবি? হ্যাঁ মা, বিক্রি করে দাও। এই বাড়ি আর কয়দিন পর তো কেউ কিনতেও চাইবে না। হ্যাঁ বাবা, তোর যা ভালো হয় তাই কর। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে কালকেই একজন এই বাড়িটা দেখতে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে। ও, তাহলে এই ব্যাপার। কালকে এখানে একজন আসবে বাড়ি দেখার জন্য। তাহলে আসুক, দেখি কে আসতে পারে। আমিও কাউকে এ বাড়ি কিনতে দিব না। পরদিন সকালবেলা মোহন নামে এক লোক সে বাড়িতে আসলো আর ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো। তখনই বুড়ির ছেলে চলে এলো আর বলল, কি ব্যাপার চাচা, আপনার কি বাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ বাবা, বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। তাহলে তো বেশ ভালোই হলো। তাহলে আপনি আরো ভালো করে দেখেন, আমি আসছি। তারপর মোহন সে বাড়ি দেখতে লাগলো আর তখনই তার সামনে শাকচুন্নি হাজির হলো। চলে যা, চলে যা বলছি এখান থেকে। কে 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 তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তুই এখান থেকে চলে যা, তাহলেই তোকে আমি ছেড়ে দিব। এটা আমার বাড়ি, আমার বাড়ি তোকে কিনতে দিব না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমাকে মেরো না তুমি। তারপর শাকচুন্নি মোহনকে ছেড়ে দেয় আর মোহন শাকচুন্নির হাতে ছাড়া পেয়ে দৌড়ে পালাতে লাগলো আর বাড়ি থেকে বের হতে লাগলো। আরে আরে, আপনি এভাবে দৌড়ে কোথায় যাচ্ছেন? বাড়ি কিনবেন না? না না, এই বাড়ি কেনা যাবে না। আরে কি হলোটা কি? ইনি এভাবে পালিয়ে গেল কেন? কিছুই তো বুঝতে পারলাম না। এরপর বুড়ির ছেলে ঘরে চলে গেল। সেই মোহন গ্রামের সবাইকে এই খবর জানিয়ে দিল যে বুড়ির বাড়িতে শাকচুন্নি আছে। তাই আর কেউ বুড়ির বাড়ি কিনতে এলো না। আর একদিন বুড়ির ছেলে মেয়ে চুপি চুপি বলতে লাগলো, এসব কি হয়ে গেল ভাইয়া? ভাবলাম বাড়িটা বিক্রি করে সব টাকা আমরা নিয়ে যাব, কিন্তু এখন তো বাড়িটাও বিক্রি করতে পারলাম না। হ্যাঁ, তাই তো দেখছি। মনে হয় বাড়িটা আর কেউ কিনবে না। বাড়িটা কেউ না কিনলে তো টাকাও পাবো না। আর ভেবেছিলাম আমার সাথে মাকে নিয়ে যাব, কিন্তু এখন আর নেওয়া হবে না। তুমি বরং মাকে নিয়ে যাও। না না, আমিও আর মাকে নিব না। বুড়ির দুই সন্তান এসব নিয়ে কথা বলতে থাকে। তখনই বুড়ি সব কথা শুনে ফেলে আর বলে, ও তাহলে এই ব্যাপার। আমার সন্তানেরা আমাকে চায় না, আমার টাকাকে চায়। হায় রে আমার কপাল। এই বলে বুড়ি তার ঘরে গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখনই সেই শাকচুন্নি বুড়ির সামনে আসে আর বলে, তুই কোনো চিন্তা করিস না বুড়ি, তোর এই সম্পদ তোরই থাকবে, কেউ নিতে পারবে না। আমি থাকতে এটা কখনোই হতে দিব না। শাকচুন্নি, ভূত ভূত। আরে বুড়ি, চেঁচাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তারপর শাকচুন্নি সব কথাগুলো বুড়িকে বলে দেয়। এসব শুনে বুড়ি কাঁদতে থাকে আর বলে, তুই কান্না
করিস না, তোর সন্তানদের আমি এখান থেকে বের করে দিব। এই কথা বলে শাকচুন্নি চলে যায় আর একদিন রাতে বুড়ির সন্তানদের ভয় দেখায়। আর সকালবেলা বুড়ির ছেলে বলে, মা, আমরা আর এখানে থাকবো না, কাজের অনেক চাপ পড়ে গেছে, তুমি ভালো থেকো, আমরা এখনই চলে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তোরা সাবধানে যাস। তারপর বুড়ির সন্তানরা চলে যায় আর তারপর বুড়ি সেই বাড়িতে একাই সুখে শান্তিতে থাকতে লাগে।